নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সবাই তোমরা অনেক অনেক ভালো আছো। আজকের এই ক্লাসে সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমাদের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর ক্রমিত জোড় যে টপিকটি আছে সেটি। ইংরেজিতে এই টপিকের নাম বললে অর্ডার্ড পেয়ার, অর্থাৎ ক্রমিত জোড়। তো আজকের ক্লাস তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, আশা করি ক্রমিত জোড় সম্পর্কে একটা পরিষ্কার এবং ক্লিয়ার ধারণা তোমাদের মনের মধ্যে তৈরি হবে। এবং ক্রমিত জোড়ের কনসেপ্ট ভালো থাকলে পরবর্তী যে টপিক অর্থাৎ সম্বন্ধ চ্যাপ্টারটি বুঝতে অনেক সাহায্য হবে বলেই আমার মনে হয়। তো তোমাদের কাছে আশা করব মনোযোগ সহকারে তোমরা এই ক্লাসটি দেখবে। আর দেরি না করে চলো ক্রমিত জোড় সম্পর্কে ডিটেইলস কনসেপ্টটা জেনে নেওয়ার চেষ্টা করি। তো চলো ক্লাসে যাই। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্রমিত জোড়, বা ইংরেজিতে যদি আমরা বলি অর্ডার্ড পেয়ার। ক্রমিত জোড়, জোড় কথার অর্থ হচ্ছে দুটি মিলে একটি জোড় হয়, তাই না? সেই জন্য আমরা ক্রমিত জোড় এক্ষেত্রে কিভাবে লিখার উপায়, ক্রমিত জোড়কে লিখব কি উপায়, লিখলে পরে ক্রমিত জোড় কি সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ক্রমিত জোড় সাপোজ এ এবং বি এই দুটো যে কোনো একটা এলিমেন্ট, এ এবং বিকে যদি আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখি, অর্থাৎ এই এক জোড়া এলিমেন্টকে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে প্রকাশ করি, তাহলে এইভাবে কোনো এলিমেন্ট বা কোনো কিছুকে লিখে প্রকাশ করার উপায়কেই বলা হয় ক্রমিত জোড় বা অর্ডার্ড পেয়ার। জোড় কেন? কারণ দুটো করে থাকবে। ক্রমিত কেন? কারণ এদের ক্রম আছে, অর্থাৎ এ কমা বি। ক্রমটা যদি চেঞ্জ করে দিই, ক্রমটা অর্থাৎ আগেরটাকে পরেরটাকে যদি আগে করে দিই, তাহলে সেটা আলাদা জিনিস হয়ে যায়, অর্থাৎ ক্রম নিরপেক্ষ হবে না এই জিনিসটা। এই এ কমা বি আর বি কমা এ কিন্তু সেম হবে না, আলাদা হবে। সেই জন্য ক্রমিত জোড় বলা আছে, অর্থাৎ এমন এক ধরনের জোড় তৈরি করা হয়েছে সেটা কিন্তু ক্রম নিরপেক্ষ নয় বা ক্রমের উপরে ডিপেন্ড করে। অর্থাৎ এ কমা বি এটার যেটা বোঝাতে চায়, বি কমা এ কিন্তু অন্য জিনিস বোঝাতে চায়। সেই জন্য এরা দুটো জিনিস আলাদা। তাহলে এইভাবে লেখার যে উপায়, এটা কিন্তু ক্রমের উপরে নির্ভর করছে, ক্রমিত। আর দুটো করে নিয়েছি সেই জন্য জোড়। তাহলে কোনো বস্তু হোক, কোনো এলিমেন্ট হোক বা কোনো কিছুকে হোক, এইভাবে লেখার উপায়কেই বলা হয় ক্রমিত জোড়। এবার ছোট্ট একটা কোশ্চিন এখানে আসে, সেটা হচ্ছে যে এইভাবে কি শুধুমাত্র দুটো দুটো করে লেখা যায়, তিনটা করে কি লেখা যায়, চারটা করে, পাঁচটা করে কি লেখা যায়? কোশ্চেনের অ্যান্সার হচ্ছে হ্যাঁ, যায়। তখন কিন্তু ক্রমিত জোড় বা অর্ডার্ড পেয়ার এরকম আমরা বলি না। তিনটা যদি নিই তাহলে তার জোড় থাকলো না, তাই না? তাহলে ক্রমিত জোড় বলটা ঠিক হবে না। সেই জন্য আমরা কি করব, যদি এরকম টাইপের হয় তিনটা করে নিই, এ বি সি, তিনটা যদি নিই, তখন এরকম টাইপের লিখলে তখন আমরা বলি অর্ডার ট্রিপলেট, ও আর ডি আর, অর্ডার ট্রিপলেট। হ্যাঁ, বা এটাকে আমরা থ্রি টাপল এরকমও আমরা বলি। থ্রি টাপল অর্থাৎ তিনটা এলিমেন্ট একসঙ্গে করে একটা সিস্টেম তৈরি করা হয়েছে। হ্যাঁ, এরকম ভাবে আমরা বেশিও থাকতে পারি, এ বি সি ডি। তাহলে এর অর্ডার ট্রিপলেট এরকম সিস্টেমে না গিয়ে আমরা এই সিস্টেমে নাম দিই ফোর টাপল। ফোর টাপল, হ্যাঁ, এরকম ভাবে আমরা নাম দিই। যদি এন নিই, অর্থাৎ এন সংখ্যক নিই, এ ওয়ান, এ টু, এ থ্রি, এরকম ভাবে চললো অর্ডার করে এ এন, তখন এটাকে আমরা বলবো এন টাপল। এইভাবে সবগুলোর নাম চলতে থাকবে। তাহলে ক্রমিত জোড় আমাদের আলোচনার বিষয় কিন্তু শুধুমাত্র এইটা। হ্যাঁ, এ কমা বি, বি কমা এ, ওয়ান কমা টু, নাম্বার হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, যে কোনো কিছুকে এরকম আকারে লেখার উপায়কে বলা হবে ক্রমিত জোড়। হ্যাঁ, তো ক্রমিত জোড়ের এক্সটেনশন হচ্ছে এগুলো, এরকম ভাবেও লেখা যায়। তো ক্রমিত জোড় অ্যাকচুয়ালি লেখার উপায় এবং ক্রমিত জোড়কে কিভাবে প্রকাশ করা যায় সেইটুকু কনসেপ্ট আশা করি তোমাদের মনের মধ্যে তৈরি হয়েছে। তাহলে এখানে দেখো, আমরা বললাম এ বি এবং বি এ এই দুটো জিনিস সেম না, আলাদা জিনিস, অর্থাৎ ইকুয়াল না। কিন্তু যদি কোথাও ইকুয়াল বলা থাকে তাহলে কি হবে? যেমন এক্সাম্পল হিসেবে আমরা এরকম টাইপের একটা ঘটনা ভাবছি
যে এরকম দেওয়া আছে এ বি ইকুয়াল টু সি ডি, এরকম দেওয়া আছে। তাহলে এটা তো ক্রম নিরপেক্ষ নয়, ক্রমের উপর নির্ভর করে। যদিও এটা এ বি আলাদা সি ডি আলাদা, যদি কখনো এরকম দুটো ক্রম যুগল সমান হয়ে যায়, অর্ডার পেয়ার সেম হয়ে যায়, তখন দুই পাশে কম্পারিজন করে আমরা বলতে পারবো এখান থেকে এ ইকুয়াল টু সি এবং বি ইকুয়াল টু ডি। অর্থাৎ এটাকে যদি আমরা বিন্দু হিসেবে ভাবি, ভুজের সাথে ভুজ ইকুয়াল হবে, কোটির সাথে কোটি ইকুয়াল হবে, এটুকু কিন্তু আমরা বলতে পারবো। এই ছোট্ট টপিকের উপরেই একটা কোশ্চিন অনেক সময় পরীক্ষায় আসে। এক্সাম্পল হিসেবে আমরা একটা কোশ্চিন এখানে দেখার চেষ্টা করছি। এক্সাম্পল হিসেবে যেমন মনে করো এরকম টাইপের একটা কোশ্চিন আছে, 2a মাইনাস বি ইকুয়াল কমা এ মাইনাস বি, এটা ইকুয়াল টু 8,3 যদি হয়, এইটা হলে এ ইকুয়াল টু কত, বি ইকুয়াল টু কত, অর্থাৎ এ এবং বির ভ্যালু ফাইন্ড আউট করো, এরকম দেওয়া আছে। তাহলে এই যে কন্ডিশন যে এ কমা বি ইকুয়াল টু সি কমা ডি যদি হয়, তাহলে এর সাথে সি ইকুয়াল হয়ে যায়, বির সাথে ডি ইকুয়াল হয়ে যায়। এই কনসেপ্টটা যদি আমরা এখানে কাজে লাগাই তাহলে কি পাবো দেখো, 2a মাইনাস বি ইকুয়াল টু 8, আবার a মাইনাস বি ইকুয়াল টু 3। তাহলে দুইটা সমীকরণ আমরা এখানে পেলাম। দুইটা সমীকরণকে সমাধান করলে পরেই এর ভ্যালু এবং বির ভ্যালু পাওয়া যাবে। দুইটা সমীকরণকে সমাধান করার জন্য আমরা কি করছি, এই দুটোকে বিয়োগ করে দিচ্ছি। তাহলে এখানে মাইনাস প্লাস মাইনাস, তাহলে বি বি তো কেটেই যাবে। তাহলে 2a মাইনাস এ, তাহলে এ, আর 8 থেকে 3 মাইনাস করলে পরে 5, এর ভ্যালু পেয়ে গেলাম 5। এই এর ভ্যালু এইখানে অথবা এইখানে যে কোনো এক জায়গায় বসিয়ে দিলে পরেই বির ভ্যালু পেয়ে যায়। আচ্ছা, আমরা পরেরটাতে বসাচ্ছি, এ মাইনাস বি ইকুয়াল টু 3 এটা দেওয়া আছে। এর ভ্যালু যদি 5 হয়, মাইনাস বি ইকুয়াল টু 3, মাইনাস বি ইকুয়াল টু 3 মাইনাস 5, এখান থেকে মাইনাস বি ইকুয়াল টু -2, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে বি ইকুয়াল টু 2। তাহলে এর ভ্যালু হলো 5, বির ভ্যালু হলো 2। এই টপিকের উপরে কিন্তু অনেক সময় এরকম টাইপের কোশ্চিন আসতে পারে। আশা করি এই প্রবলেম কিভাবে সলিউশন করতে হবে তোমরা বুঝতে পেরে গেছো। এইবার আমরা আসছি, এই যে প্রমিত জোর হঠাৎ করে এর প্রয়োজন কেন পড়লো, কেন প্রমিত জোরকে জানা দরকার, কেন হঠাৎ করেই এ কমা বি 1,2 এরকম করে লেখার প্রয়োজন পড়ছে। দেখো, তার জন্য একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখে নিতে পারি। আমরা এরকম টাইপের একটা কল্পনা করছি, তিনজন লোক আছে, সেটা হচ্ছে এ বি এবং সি, তিনজন লোক। আবার কয়েক রকমের ফল আছে, সাপোজ একটা ধরছি জ্যাকফ্রুট মানে কাঁঠাল, একটা ধরছি ম্যাঙ্গো মানে আম, একটা ধরছি আপেল ধরছি। এবার তিনজন লোক, এ বলছে আমার কাঁঠাল পছন্দ নয়, আমার ম্যাঙ্গো পছন্দ আর অ্যাপেল পছন্দ। বি বলছে আমার জ্যাকফ্রুট পছন্দ, ম্যাঙ্গো পছন্দ, আবার অ্যাপেলও পছন্দ। সি বলছে শুধু আমার ম্যাঙ্গো পছন্দ, আর অন্য কিছু পছন্দ নয়। তাহলে এই ঘটনাগুলো, অনেকগুলো ঘটনার সিচুয়েশন এখানে তৈরি হলো। এই সিচুয়েশনগুলোকে যদি আমরা অঙ্কের ভাষায় প্রকাশ করি, তাহলে যদি আমরা প্রমিত জোর আকারে প্রকাশ করি তাহলে কি সহজ হবে না? যেমন এরকম ভাবে, এর সাথে এম, এর সাথে এম এর একটা সম্পর্ক আছে, তার মানে এ ম্যাঙ্গো পছন্দ করে, আবার এও পছন্দ করে, মানে এ ফর অ্যাপেল, এ হচ্ছে একজন পার্সন। তারপরে বি ও কাঁঠাল পছন্দ করে, বি ম্যাঙ্গো পছন্দ করে, আবার বি অ্যাপেলও পছন্দ করে। এর সাথে যদি নিই সি, তাহলে সি শুধুমাত্র ম্যাঙ্গো পছন্দ করে। তাহলে দেখো, এই ঘটনা দেখেই কিন্তু আমরা বুঝতে পেরে যাব যে কোন পার্সন ঠিক কোন ফলটাকে পছন্দ করে। হ্যাঁ, তাহলে এরকমভাবে লিখলে পদার্থকে খুব সহজেই এই কনসেপ্টটা আমরা বুঝতে পারি যে কে কোনটা পছন্দ করে। তাহলে এরকমভাবে লেখার প্রয়োজনীয়তা আছে বা উপকারিতা আছে, সেজন্যই আমরা প্রমিত জোরকে আরো এক্সটেনশন করছি, ডিটেলসে জানার চেষ্টা করছি। এবার যদি এরকম হয়, একটা সেট দেওয়া আছে এক্স,
এর মধ্যে আছে এ বি সি, তিনটা এলিমেন্ট। আর একটা সেট দেওয়া আছে ওয়াই, এর মধ্যে আছে 1 2 5 4, চারটা এলিমেন্ট। এবার এই এ বি সি এবং 1 2 5 4 বা 1 2 4 5 এদের সাহায্যে কত রকম ক্রমিত জোড় হতে পারে, কত রকম। যেমন এর সাথে কি হতে পারে, এর সাথে 1 হতে পারে, এর সাথে 2 হতে পারে, এর সাথে 5 হতে পারে, এর সাথে 4 হতে পারে। আবার বির সাথে 1 হতে পারে, বির সাথে 2 হতে পারে, বির সাথে 5 হতে পারে, বির সাথে 4 হতে পারে। এবার সির সঙ্গে নিচ্ছি, সির সাথে 1 হতে পারে, সির সাথে 2 হতে পারে, সির সাথে 3 তো নেই, তাহলে সির সাথে 5 হতে পারে, আর সির সাথে 4 হতে পারে। তাহলে এই সব কিছু হলো। হ্যাঁ, তাহলে এই সব কিছু কালেকশন নিয়ে আমরা যদি একটা সেট তৈরি করি, কারণ সেটকে সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়, তাহলে যত রকমের এরকম ক্রমিত জোড় হতে পারে এক্স এবং ওয়াই এর মধ্যে, তাহলে পরে কিন্তু সেটার একটা বিশেষ নাম আমরা বলি এক্স ক্রস ওয়াই, বা এক্স এবং ওয়াই এর কার্তেশীয় গুণ, এটা আমরা বলি। অর্থাৎ দুটি সেটের কার্তেশীয় গুণ বললে তখন এই দুটো সেটের সাহায্যে কত রকম ক্রমিত জোড় তৈরি করা যাবে সেই সেটটাকেই বোঝায়। তবে এখানে মনে রাখতে হবে এক্স ক্রস ওয়াই যদি করি তাহলে এক্স এর এলিমেন্টগুলোই অর্থাৎ এ বি সি সবসময় আগে থাকবে। হ্যাঁ, এই একই জিনিস যদি ওয়াই ক্রস এক্স বলে, ওয়াই ক্রস এক্স, ওয়াই এবং এক্স এর যদি কার্টেসীয় গুণ বলে, তাহলে আমরা কি করব, ওয়াই এর এলিমেন্টগুলো আগে থাকবে। অর্থাৎ কিভাবে লিখব, 1 a 1 b 1 c, তারপরে 2 a 2 b 2 c, 5 a 5 b 5 c, তারপরে লিখছি 4 a 4 b এবং 4 c, সমস্ত জিনিস চলে আসলো। তাহলে দেখো এক্স ক্রস ওয়াই বললে এক্স এর এলিমেন্টগুলোকে আগে নিয়ে যত রকম ক্রমিত জোড় ওয়াই এর সঙ্গে সম্ভব সবার কালেকশন, তাহলে আমরা বলবো এক্স ক্রস ওয়াই, এক্স এবং ওয়াই এর কার্টেসীয় গুণ। আর ওয়াই ক্রস এক্স থাকলে ওয়াই এর এলিমেন্টগুলোকে আগে নিয়ে এক্স এর সাহায্যে যত রকম ক্রমিত জোড় তৈরি করা যায় সেটাকে আমরা বলবো ওয়াই ক্রস এক্স, বা ওয়াই এবং এক্স এর কার্টেসীয় গুণ। তাহলে এখানে আমরা দেখলাম যে এর সাথে এম এর সাথে এর সম্পর্ক আছে, এর সাথে জে এর সম্পর্ক নেই। হ্যাঁ, তো সেই অনুযায়ী আমরা এখানে লিখেছি। আর এইখানে দেখো এর সাথে সবার সম্পর্ক, বির সাথে সবার সম্পর্ক, সির সাথে সবার সম্পর্ক, তার নির্দিষ্ট করে কিন্তু এখানে কিছু বলা নেই, যত রকম হতে পারে। হ্যাঁ, সব রকমের সম্ভাবনা আমরা এগুলো 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 হতে পারে। ঠিক আছে, তাহলে পরে এই যেগুলো হতে পারে সবার কালেকশন নিলে পরে সেটাকে বলে এক্স এবং ওয়াই এর কার্তেশীয় গুণ, অথবা ওয়াই এবং এক্স এর কার্তেশীয় গুণ। এখান থেকে তোমরা পরিষ্কার বুঝতে পারছো, দেখো এক্স ক্রস ওয়াই এবং ওয়াই ক্রস এক্স এই দুটো কিন্তু আলাদা আলাদা, কারণ এ আর 1 আর 1 a এই দুটো সেম নয়। আমরা জানি যে ক্রমিত জোড় ক্রমের উপর নির্ভর করে, ক্রম চেঞ্জ করে দিলে পরে দুটো সেম হয় না। তাহলে 1 a আর a 1 এই দুটো কিন্তু নট ইকুয়াল, অর্থাৎ ইকুয়াল নয়। তার মানে ইন জেনারেল আমরা বলতে পারবো এরকম যে এক্স ক্রস ওয়াই নট ইকুয়াল টু ওয়াই ক্রস এক্স, অর্থাৎ এক্স ওয়াই এর ক্রমিত জোড় ওয়াই এক্স এর ক্রমিত জোড়ের সঙ্গে কিন্তু সেম হবে না, আলাদা হবে। এইখানে তাহলে এক্স ক্রস ওয়াই একটা সেট, ওয়াই ক্রস এস অন্য একটা সেট। এবার এটা তো প্রত্যেকটা এলিমেন্টকে আমরা লিখে লিখে প্রকাশ করেছি। যদি প্রপার্টি মেথডে লিখি বা ধর্মভিত্তিক পদ্ধতিতে লিখি তখন কি দেখাবে, দেখো ধর্মভিত্তিক পদ্ধতিতে লিখলে পরে আমরা দেখাবো এরকম এক্স ক্রস ওয়াই ইকুয়াল টু কেমন হবে, এক্স ক্রস ওয়াই এলিমেন্টগুলো এ বি এরকম হবে, সাজ দ্যাট কেমন
এ কমা বি আকারে হবে। এ কোথা থেকে আসবে? আমরা জানি এক্স ক্রস ওয়াই লিখলে ভুজ বা প্রথমের এলিমেন্টগুলো প্রথম সেট থেকে, পরের এলিমেন্টগুলো পরের সেট থেকে আসে। তার মানে বলতে হবে স্মল এ বিলংস টু ক্যাপিটাল এক্স এবং স্মল বি বিলংস টু ক্যাপিটাল ওয়াই। তাহলে এরকমভাবে কিন্তু আমরা এক্স ক্রস ওয়াই এই সেটটাকে প্রকাশ করতে পারি। একই রকমভাবে যদি আমরা ওয়াই ক্রস এক্সকে এক্সপ্লেন করতে চাই প্রপার্টি বেসড মেথডে, তাহলে আমরা দেখব কেমন হবে। সাপোজ এখানে লিখছি এক্স কমা ওয়াই, তাহলে কি হবে? তাহলে এই প্রথম সেটের মধ্যে থাকবে, অর্থাৎ স্মল এক্স বিলংস টু ক্যাপিটাল ওয়াই, এবং পরের যে এলিমেন্ট সেটা পরেরটাতে থাকবে স্মল ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স। এরকমভাবে কিন্তু আমরা ওয়াই ক্রস এক্সকে প্রপার্টি বেসড মেথডে বা ধর্মভিত্তিক পদ্ধতিতে লিখতে পারি। এবার আমরা দুইটা সেট এক্সাম্পল হিসেবে নিয়ে তাদের কার্টেসীয় গুণ বের করছি। সাপোজ এ এর ভ্যালু 1 2 3, আর একটা হচ্ছে বি, এর মধ্যে আছে এই সেটটা হচ্ছে 4 5। এইবার যদি এ ক্রস বি বের করি, অর্থাৎ এ এবং বি এর কার্টেসীয় গুণ কিভাবে বের করতে হবে? আমরা জানি এর এলিমেন্টগুলো আগে থাকবে, তাহলে এর এলিমেন্ট আছে 1, 1 এর সঙ্গে দুজন আসবে 1, 4 1, 5। এবার 2, 2, 4 2, 5। তারপরে আছে 3, 3, 4 3, 5। ব্যাস, তাহলে এই এতগুলো এলিমেন্ট হলো। আচ্ছা, কতগুলো এলিমেন্ট হলো একবার দেখে নিই তো। 1 2 3 4 5 6। দেখো এখানে কয়টা এলিমেন্ট আছে? 3টা। এখানে আছে 2টা, তাহলে কি 6টা এলিমেন্ট। তাহলে এটাকে আমরা 3 × 2 এরকম ভাবে ভাবতেই পারি 6। অর্থাৎ এর মধ্যে যদি 3টা এলিমেন্ট থাকে, বির মধ্যে যদি 2টা এলিমেন্ট থাকে, তাহলে এ ক্রস বির মধ্যে 3 × 2 মানে 6টা এলিমেন্ট থাকবে। একই রকম ভাবে বি ক্রস এ যদি বের করি এখান থেকে, বি ক্রস এ মানে ওই এলিমেন্টগুলো আগে থাকবে। 4, 4 এর সাথে 1 হতে পারে, 4 এর সাথে 2 হতে পারে, 4 এর সাথে 3 হতে পারে। একই রকম ভাবে 5, 5 এর সাথে 1, 5 এর সাথে 2, 5 এর সাথে 3। এখানেও 6টা এলিমেন্ট, 1 2 3 4 5 6, 6টা এলিমেন্ট। অর্থাৎ এ ক্রস বি এবং বি ক্রস এর মধ্যে কিন্তু নাম্বার অফ এলিমেন্ট কিন্তু সেম। এখান থেকে আমরা বলতে পারবো এন অফ এ ক্রস বি, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্টস ইন এ ক্রস বি ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্টস ইন বি ক্রস এ। এ ক্রস বি এবং বি ক্রস এর মধ্যে কিন্তু নাম্বার অফ এলিমেন্ট সেম থাকবে। তাহলে এখান থেকে কিন্তু দুটো সেট দেওয়া থাকলে তাদের কার্টেসীয় গুণ কিভাবে বের করতে হয় সেটাও আমরা বুঝতে পারলাম, এবং আর একটা এক্সট্রা কনসেপ্ট পেলাম যে এ ক্রস বি এবং বি ক্রস এর মধ্যে কিন্তু নাম্বার অফ এলিমেন্ট সেম থাকবে। এবার দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করি যে এ ক্রস বির মধ্যে যে যে এলিমেন্টগুলো আছে এর কোনোটাই কিন্তু বি ক্রস এর মধ্যে নেই, সবগুলোই কিন্তু আলাদা আলাদা। তাহলে এবার কোশ্চেন হচ্ছে যে কোনো এলিমেন্ট কি সেম হতে পারে? এমন কোনো এলিমেন্ট কি থাকতে পারে যেটা এ ক্রস বিতেও আসে আবার বি ক্রস এতেও আসে? এবার কোশ্চেন অ্যান্সার হচ্ছে সেটা এ এবং বির উপর নির্ভর করবে। এ এবং বির মধ্যে যদি কোনো মিল না থাকে, অর্থাৎ এদের ইন্টারসেকশন যদি ফাই হয়, তাহলে এ ক্রস বি এবং বি ক্রস এর মধ্যেও কোনো মিল থাকবে না। হ্যাঁ, এটা একটা প্রপার্টি হিসেবে ভাবতে পারি। পরবর্তী প্রপার্টি এটা ভাবতে পারি, যদি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই হয়ে যায়, কোনো মিল না থাকে, তাহলে এ ক্রস বি এবং বি ক্রস এ এদের ইন্টারসেকশনটাও কিন্তু এ ক্রস বি এবং বি ক্রস এ এদের ইন্টারসেকশনটাও ফাই হবে, অর্থাৎ এদের মধ্যেও কোনো মিল থাকবে না। এটা আমরা দেখতে পাচ্ছি এ এবং বির মধ্যে কোনো মিল নেই, ইন্টারসেকশন ফাই, তাহলে এ ক্রস বি এবং বি ক্রস এর মধ্যেও কোনো মিল নেই, সবগুলো এলিমেন্ট আলাদা আলাদা, তাহলে তাদের মধ্যেও কোনো মিল থাকবে না। তাহলে কোশ্চিন হচ্ছে যদি কোনো এলিমেন্ট মিল থাকে তাহলে কি এ ক্রস বি এবং বি ক্রস এর মধ্যে মিল থাকবে? চলো সেটা দেখে নিই। এবার তাহলে অন্য একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই। এখানে দেখে নিচ্ছি, সাপোজ এ ইকুয়াল টু আমরা ধরছি এরকম এ বি সি, এটা একটা সেট, আর বি ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি বি সি
ডি। তাহলে দেখো এখানে বি এবং সি দুটো এলিমেন্ট কিন্তু মিল ধরেছি। এইবার আমরা এ ক্রস বি এবং বি ক্রস এ বের করে দেখব যে এদের মধ্যে কোনো মিল আসে কিনা। আচ্ছা, এ ক্রস বি এটা বের করে দেখার চেষ্টা করছি। তাহলে এ ক্রস বির মধ্যে কটা এলিমেন্ট আসবে? দেখতে পাচ্ছি এখানে আছে 3টা, এখানে আছে 3টা, তাহলে মোট 3 × 3 মানে 9। এই ফর্মুলা অনুযায়ী মোট কিন্তু 9টা এলিমেন্ট আসবে। আচ্ছা দেখি 9টা এলিমেন্ট কি হয়। এর সাথে হবে বি, এর সাথে সি, এর সাথে ডি, একই রকম ভাবে বির সাথে বি, বির সাথে সি, বির সাথে ডি, আবার সির সাথে বি, সির সাথে সি, সির সাথে ডি। ক্লোজ। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এর মধ্যে 9টা এলিমেন্ট চলে আসলো। এবার দেখছি বি ক্রস এ যদি করি সেটা কি হয় দেখি। বি ক্রস এ, বি ক্রস এ করলে এই এলিমেন্টগুলো আগে থাকবে বি, বির সাথে এগুলো হবে, তাহলে বির সাথে এ, বির সাথে বি, বির সাথে সি, এরপর আছে সি, সির সাথে এ, সির সাথে বি, সির সাথে সি, এরপরে আছে ডি, ডির সাথে এ, ডির সাথে বি আর ডির সাথে সি। ব্যাস, তাহলে এইখানেও আমরা 9টা এলিমেন্ট পেলাম। এইবার আমরা দেখছি কোনো কমন এলিমেন্ট কি এসেছে, মিল কোনো এসেছে এ ক্রস বি এবং বি ক্রস এর মধ্যে কোনো মিল। তাহলে দেখো এ ক্রস বি এবং বি ক্রস এর মধ্যে কোন এলিমেন্টগুলো মিল মিল এসেছে, কোনগুলো দেখছি দেখো বি কমা বি এটা মিল এসেছে, আবার বি কমা বি এই যে এটার সঙ্গে এটা সেম, বি কমা সি, বি কমা সি, সি কমা বি, সি কমা বি, সি কমা সি, সি কমা সি। অন্য কোনো কিন্তু কিছু আর মিল নেই। দেখো সবগুলোই কিন্তু আলাদা আলাদা। তাহলে কয়টা এলিমেন্ট মিল এসেছে? এটার 4টার সাথে এটার 4টার মিল এসেছে, তাই না? তাহলে এটা 4টার সঙ্গে ওর 4টার মিল এসেছে। আচ্ছা ভালো করে এখানে লক্ষ্য করে দেখো, এখানে এই সেটের সঙ্গে এই সেটের কটা এলিমেন্ট, এটার সঙ্গে এটার 2টা এলিমেন্ট মিল এসেছে। তাহলে এখানে যখন দুটো সেটের মধ্যে 2টা করে এলিমেন্ট কমন থাকছে তখন এ ক্রস বির মধ্যে 4টা করে মিল থাকছে, অর্থাৎ 2 এর স্কয়ার সংখ্যক মিল থাকছে। যদি এখানে 3টা এলিমেন্ট মিল থাকতো তাহলে পরে কিন্তু এদের মধ্যে 3 স্কয়ার অর্থাৎ 9টা এলিমেন্ট কমন থাকতো। হ্যাঁ, তাহলে এখান থেকে কয়েকটা ডিসিশন কিন্তু আমরা নিতে পারি। যেমন যেমন এরকম যদি হয় এ ইন্টারসেকশন বি, এ এবং বির মধ্যে কতগুলো আছে মিল, কয়টা আছে ইন্টারসেকশন মানে মিল, এ এবং বির মধ্যে কতগুলো নাম্বার আছে মিল, এখানে হচ্ছে 2টা। হ্যাঁ, তাহলে নাম্বার ইন এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ, অর্থাৎ এ ক্রস বি এবং বি ক্রস এ এগুলোর মধ্যে মিল এলিমেন্ট থাকবে 2 এর স্কয়ার সংখ্যক। ফর্মুলা যদি এখানে n হয় n স্কয়ার, 3 হলে 3 স্কয়ার। হ্যাঁ, যদি এরকম কোথাও হয় n অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5, তাহলে n অফ এ ক্রস বি, এ এবং বি এর কার্টেসীয় গুণ এবং বি এবং এর কার্টেসীয় গুণ, এদের মধ্যে মিল, ইন্টারসেকশন মানে মিল, কয়টা এলিমেন্ট মিল থাকবে? 5 স্কয়ার, অর্থাৎ 25টা এলিমেন্ট মিল থাকবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি এই টপিকের উপরে অনেক সময় প্রবলেমটা দেয় যে এ এবং বি সেটের মধ্যে যদি 5টা এলিমেন্ট কমন থাকে তাহলে এ ক্রস বি এবং বি ক্রস এর মধ্যে কটা এলিমেন্ট কমন থাকবে, তখন অ্যান্সার হবে ফর্মুলা অনুযায়ী 5 স্কয়ার, অর্থাৎ যতগুলো কমন থাকবে তার স্কয়ার করে দিলেই সেই নাম্বারটাই হবে এ ক্রস বি এবং বি ক্রস এর মধ্যে কমন নাম্বার অফ এলিমেন্টস। আশা করি এই টপিকটা তোমরা বুঝতে পেরে গেছো। এখানে দেখো আমরা দুটো প্রবলেম নিয়েছি, একটু আগেই যে বিষয়গুলো আমরা জানলাম তার উপরে এই দুটো প্রবলেম সলভ করলে সেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে এবং একবার রিকল হয়ে যাবে। দেখো বলেছে দুটি সেট এ এবং বি এর 4টি সাধারণ পদ আছে, মানে এ এবং বির মধ্যে তো পদ আছে অনেকগুলো, কিন্তু এ এবং বির মিল আছে 4টা, অর্থাৎ 4টা এমন এলিমেন্ট আছে যেটা এর মধ্যেও আছে এবং ওটাই আবার বির মধ্যেও আছে। যদি n অফ a ইকুয়াল টু 6, মানে এর মধ্যে মোট এলিমেন্ট আছে 6টা, বির মধ্যে মোট এলিমেন্ট আছে 7টা, তার মধ্যে 4টা হচ্ছে সিমিলার,
অর্থাৎ চারটা এলিমেন্ট, 7টার মধ্যে 4টা এখানেও আছে, ওই 4টা এখানেও আছে। তবে এন অফ এ ক্রস বি কত এবং এন অফ এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ এটা কত। এবার দেখো এন অফ এ ক্রস বি যদি আমরা ভাবি, এন অফ এ ক্রস বি অর্থাৎ এ এবং বি এর কার্টেসীয় গুণের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, এন অফ এ ক্রস বি। এটাকে আমরা ফর্মুলার মাধ্যমে এন অফ এ ইন্টু এন অফ বি, এটা কিন্তু ইন্টু, হ্যাঁ, এরকম ভাবে লিখতে পারি। অর্থাৎ এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেই সংখ্যা ইন্টু বির মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেই সংখ্যা, এটা যদি গুণ করে দিই তাহলে পরে এটা হবে। যেটা আগের এক্সাম্পলে আমরা একটাতে 3 একটাতে 2, 3 ইন্টু 2 করে 6 পেয়েছিলাম। তাহলে এখানে কত আছে, এন অফ এ এর ভ্যালু কত 6, এন অফ বি এর ভ্যালু কত 7, তাহলে 42। অর্থাৎ এন অফ এ ক্রস বি হবে 42। আর আমরা জানি এ ক্রস বিতে যতগুলো এলিমেন্ট থাকে বি ক্রস এতে কিন্তু ঠিক ততগুলোই এলিমেন্ট থাকে। অর্থাৎ যদি এন অফ বি ক্রস এ বের করতে বলতো তাহলে এন অফ বি ক্রস এন অফ এ কিন্তু আমরা এখানে লিখতাম। হ্যাঁ, তাহলে 7 ইন্টু 6 একই রকম ভাবে হয়ে যেত 42। এবার পরেরটা বলেছে, পরের যেটা এন অফ এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ, অর্থাৎ এ ক্রস বি এবং বি ক্রস এর মধ্যে মিল কত আছে। তো আমরা জানি এ এবং বির মধ্যে যদি কোনো মিল না থাকতো তাহলে কিন্তু এদের মধ্যেও কোনো মিল থাকবে না। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে এ এবং বির মধ্যে এখানে মিল আছে, একটা 4টা কমন এলিমেন্ট কিন্তু আছে, অর্থাৎ 4টা এলিমেন্ট এর মধ্যেও আছে, ওই 4টা আর বির মধ্যেও আছে। একটু আগে আমরা ফর্মুলা জানলাম, যদি 4টা এলিমেন্ট মিল থাকে তাহলে এ ক্রস বি এবং বি ক্রস এর মধ্যে 4 এর স্কয়ার অর্থাৎ 16, তাহলে 16টা এলিমেন্ট কমন থাকবে। ফর্মুলা এন স্কয়ার আমরা তখন দেখলাম, তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ এর বের করার ফর্মুলা হচ্ছে এন স্কয়ার। এন এখানে এন কি, এন হচ্ছে এ এবং বির মধ্যে নাম্বার অফ কমন এলিমেন্টস সেটা। তাহলে এন অফ এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ ইকুয়াল টু 4 স্কয়ার। আশা করি এই প্রবলেম কিভাবে সলভ করেছি সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার 2 নম্বর প্রবলেম যেটা সেটাতে চলে যায়। যদি এন অফ এ ক্রস বি ক্রস সি ইকুয়াল টু 60 ডিগ্রি, অর্থাৎ এ বি এবং সি এই তিনটা অর্থাৎ অর্ডার ট্রিপলেট কিন্তু এখানে আছে করে যদি 60 হয়, এর মধ্যে 60টা এলিমেন্ট হয়, বির মধ্যে 4টা এলিমেন্ট থাকে, সির মধ্যে 3টা, তাহলে এর মধ্যে কটা এলিমেন্ট আছে এটা জিজ্ঞাসা করেছে। একদম খুব সহজ, এইটুকুকে আমরা ফর্মুলায় ভেঙে দেবো। এন অফ এ ক্রস বি ক্রস সি মানে আমরা বলবো এন অফ এ ইন্টু এন অফ বি ইন্টু এন অফ সি ইকুয়াল টু 60। এন অফ এর ভ্যালু আমাদের ফাইন্ড আউট করতে বলেছে, তাহলে এন অফ বিটাকে ওই পারে নিয়ে চলে যাচ্ছি, ওই পারে এন অফ বি ইকুয়াল টু 4 আর এন অফ সি ইকুয়াল টু 3, তাহলে কাটাকাটি করলাম 5, তাহলে এন অফ বি হবে 5, এন অফ এ হবে 5, তাহলে এন অফ এ ইকুয়াল টু 5। তাহলে এরকম যদি থাকে আমরা এখন সেপারেট করে লিখতে পারি। তাহলে এই দুটো প্রবলেম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, এই টপিকগুলো এই টেকনিকগুলো তোমাদের যদি আয়ত্তের মধ্যে থাকে তাহলে পরে অবশ্যই এই টাইপের প্রবলেম দিলে অবশ্যই পরীক্ষায় পারবে। এইবার এখানে একটা ঘটনা আছে, দেখো এ ক্রস বি ক্রস সি। আমরা তো বিভিন্ন ঘটনার ক্ষেত্রে এ ক্রস বি, বি ক্রস এ কিভাবে বের করতে হয় সেটা দেখেছি। এ ক্রস বি ক্রস সি থাকলে কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা এখনো দেখিনি। চলো একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখে নিই এ ক্রস বি ক্রস সি কিভাবে বের করতে হয়। তাহলে দেখো এক্সাম্পল হিসেবে আমরা একটা সেট নিচ্ছি, এ একটা সেট, এর মধ্যে সাপোজ আছে 1 2 3, বি একটা সেট, এর মধ্যে আছে 1 4, আর সি আর একটা সেট, এর মধ্যে আছে এ আর বি। এবার আমরা কি বের করব, এ ক্রস বি ক্রস সি এটা কত, এটা আমরা বের করব। তো কিভাবে বের করতে হবে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমরা কি করব, এ ক্রস বি বের করব, এ ক্রস বি। আচ্ছা, এ ক্রস বির মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, দেখো এর মধ্যে আছে তিনটা এলিমেন্ট, এর মধ্যে আছে 2টা, তাহলে 3 2 6টা এলিমেন্ট থাকবে, তাই না? 6টা এলিমেন্ট লিখে ফেলি। যেহেতু এ আগে লিখেছি তাহলে এর এলিমেন্টগুলো আগে থাকবে 1 1 1 4, 2 1 2 4, তারপরে থাকবে 3 1 আর 3 4। 6টা এলিমেন্ট পেয়ে গেছি, 1 2 3 4 5 6, 6টা এলিমেন্ট পেয়ে গেছি। এবার এ ক্রস বি এই পর্যন্ত আমরা বের করলাম, তাহলে এর সঙ্গে ক্রস সি নিতে হবে।
তাহলে এইবার আমরা করব এ ক্রস বি ক্রস সি। তাহলে এটার সাথে সি এর প্রোডাক্ট হবে, এটার সাথে সি এর, এ ক্রস বির সাথে সি এর। তাহলে এই যেহেতু এ ক্রস বিটা আগে আছে তাই এই এলিমেন্টগুলো আগে থাকবে, তারপরে এটা। তাহলে 1, 1 এর সঙ্গে থাকবে এ, 1, 1 এর সঙ্গে থাকবে বি। এবার আসলে 1, 4 এর সঙ্গে থাকবে এ, 1, 4 এর সঙ্গে থাকবে বি। 2, 1 এর সঙ্গে থাকবে এ, 2, 1 এর সঙ্গে বি। তাহলে 1, 1, 1, 4, 2, 1 হয়ে গেল। 2, 4 তার সাথে এ, 2, 4 তার সাথে বি। 2, 4 হয়ে গেল। 3, 1 বারবার ব্র্যাকেটটা চলে আসছে। 3, 1 তার সাথে এ, 3, 1 তার সাথে বি। 3, 1 হলো। 3, 4 তার সাথে এ, আর 3, 4 তার সাথে বি। ব্যাস সবগুলো এলিমেন্ট কভার হয়ে গেল। তাহলে কটা এলিমেন্ট দেখো, হিসাব অনুযায়ী আমাদের 3 2 6 আর এখানে 2। 3 2 6, 6 2 12। এ ক্রস বি ক্রস সির মধ্যে 12টা এলিমেন্ট থাকার কথা। দেখিনি 12টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক 12টা এলিমেন্টই হয়েছে। তাহলে এ ক্রস বি ক্রস সি, এ বি এবং সি এর যদি কার্টেসীয় গুণ বের করতে বলে তাহলে কিন্তু এরকম ভাবে অর্ডার ট্রিপলেট আকারে লিখতে হবে। সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ছাড়া পড়ে গেছে, এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এরকম ভাবে কিন্তু এ ক্রস বি ক্রস সি বের করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা দেখি যে এ ক্রস বির মধ্যে যে এলিমেন্টগুলো আছে 1, 1, 1, 4, 2, 1, 2, 4, 3, 1, 3, 4, যে কোনো সেটের ক্ষেত্রেই বা যে কোনো কার্টেসীয় গুণের ক্ষেত্রেই এগুলো কিন্তু আমরা কার্টেসীয় তলেও কিন্তু এদের ছবি আঁকতে পারি। অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যদি নিই সেগুলোতেও কিন্তু ওদের একটা পজিশন আছে, তাই না? সেটাও আমরা বিশ্লেষণ করে দেখার চেষ্টা করি। এটাকে এক্স অ্যাক্সিস নিচ্ছি না ওয়াই অ্যাক্সিস। তাহলে দেখো এটাকে ভাবছি 1 2 3 4 5 6, 1 2 3 4, 1, 1, 1, তাহলে এই জায়গাতে হবে 1, 1, 1, 4, 1, 1 2 3 4, তাহলে এই জায়গাতে হবে 1, 4, তারপরে 2, 1, 2, 1, তাহলে এইখানে হবে 2, 1, তারপরে 2, 4, 2, 4, তাহলে এইখানে হবে। তারপরে আছে 3, 1, 3, 1, তাহলে এইখানে হবে। 3, 4, তাহলে এইখানে হবে 3, 4। তাহলে এগুলো কিন্তু তাহলে এক্স ওয়াই তলে এই পয়েন্টগুলোকে প্রকাশ করবে বা এ ক্রস বির যে এলিমেন্ট সেই এলিমেন্টগুলোকে প্রকাশ করবে। আচ্ছা, এদেরকে যদি একটা লাইন দিয়ে কানেক্ট করে দিই, দেখো এই লাইন দিয়ে কানেক্ট করে দিলাম, আবার এই লাইন দিয়ে কানেক্ট করলাম, এই লাইন দিয়ে কানেক্ট করলাম, এই লাইন দিয়ে কানেক্ট করলাম। আচ্ছা, এই লাইনের ইকুয়েশন কি সমীকরণ কি হবে? এটা কি x = 1 হবে না? আর এটা x = 2, এটা হবে x = 3। একই রকম ভাবে, আচ্ছা একটা লাইন ড্র করা ছাড়া পড়ে গেছে। এটা একই রকম ভাবে y = 1 2 3 4, y = 4, এটা হবে y = 1। তাহলে যেই জিনিসগুলো এখানে দেওয়া ছিল, মেইন সেট যেটা আমার দেওয়া ছিল, এটার সঙ্গে এটা করেছি না? তাহলে এটা প্রথমটা, সেই জন্য এটা x = 1, x = 2, x = 3, x = 1, x = 2, x = 3। আর এটা পরেরটা y = 1, y = 4, y = 1, y = 4। তাহলে এই তিনটা লাইনের সঙ্গে এই দুটো লাইনের যে ইন্টারসেক্টিং পয়েন্ট সেগুলোই কিন্তু অ্যাকচুয়ালি a ক্রস b। হ্যাঁ, দুটো সেট, একটা যদি a হয় একটা যদি b হয়, তাহলে a এটা যদি আমরা x অক্ষের উপরে পারপেন্ডিকুলার লাইন ভাবি বা y অক্ষের সমান্তরাল ভাবি, তার সমীকরণ তো x = 1, x = 2, x = 3। আর এখানে যদি আমরা এটা x অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবি তাহলে y = 1, y = 4। এই যে তিনটা লাইন আর এই যে দুইটা লাইন, এদের যে ইন্টারসেক্টিং পয়েন্ট অর্থাৎ এদের যে ছেদ বিন্দুগুলো সেটাই কিন্তু অ্যাকচুয়ালি a ক্রস বির এলিমেন্ট হবে। যাই হোক, এইভাবেও কিন্তু এই জিনিসটাকে প্রেজেন্ট করা যায়। অনেক সময় কোশ্চেন ঘুরিয়ে এখান থেকেও দিতে পারে। আচ্ছা, এরপরে সবার শেষের দিকে কয়েকটা ফর্মুলা যেগুলো আমাদের অনেক সময় দুটো সেটের মধ্যে কার্টেসীয় গুণ বের করতে বললে কখনো কখনো কাজে লাগে।
যেমন 1 নম্বর ফর্মুলা আমি বলছি, এ সাবসেট বি এবং সি যদি যে কোনো সেট হয় তাহলে এ ক্রস বি সাবসেট বি ক্রস সি হবে। অর্থাৎ একটা সেট যদি এরকম হয়, একটা সেট হচ্ছে এ, বি নিচ্ছি এটা, এর সাবসেট হচ্ছে এ, অর্থাৎ বি থেকেই যদি এ তৈরি হয়, হ্যাঁ, তাহলে পরে কিন্তু আমরা নতুন একটা সি দিয়ে যদি এ কে ক্রস করি এবং সি দিয়ে যদি বি কে ক্রস করি, তাহলে পরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। ইচ্ছা করলে এরপর আমরা সি, এরপর আমরা সি দিয়ে ক্রস প্রোডাক্ট করতে পারি, তাহলে একই সাবসেট থাকবে, এই পাশটা সাবসেট থাকবে, ওই পাশটা সুপার সেট হবে। হ্যাঁ, 2 নম্বর ফর্মুলা কি বলেছে, এ যদি সাবসেট বি এবং সি সাবসেট ডি হয়, তাহলে এর সাথে সির ক্রস করলাম আর বির সাথে ডির ক্রস করলাম, তারপরে এই সাবসেট চিহ্ন সাবসেট থাকবে। দেখো, এর সাথে সি করেছি আর বির সাথে ডি করেছি, তাহলে পরে একই থাকবে। এবার অনেকটা ডিস্ট্রিবিউটিভ লর মতো বা বন্টন সূত্রের মতো, এ ক্রস বি ইউনিয়ন সি, তাহলে এ ক্রসটা একবার বির উপরে অ্যাপ্লাই হলো, ইউনিয়ন এ ক্রসটা একবার সির উপরে অ্যাপ্লাই হলো, তাহলে এটা বন্টন সূত্র হয়ে গেল। ইউনিয়নের উপরে যেমন হবে ঠিক একই রকম হবে, ইন্টারসেকশনের উপরে হবে, এ ক্রসটা বির উপরে অ্যাপ্লাই হলো এ ক্রস বি, ইন্টারসেকশন এ ক্রসটা সির উপরে অ্যাপ্লাই হলো এ ক্রস সি, এটা হলো। এবার 5 নম্বর একটা ফর্মুলা আছে, দেখো, এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি, এরকম যদি হয়ে যায় বা থাকে, আমরা কি বলতে পারবো, এর সাথে সির ক্রস ইন্টারসেকশন বির সাথে ডির ক্রস। এই ফর্মুলাটা একটু ভালো করে সাবধানে মনে রাখতে হবে। এবার এ ক্রস বি মাইনাস সি, এটাও বন্টন সূত্রের মতো, এ ক্রসটা বির উপরে বন্টন করলাম মাইনাস এ ক্রসটা সির উপরে অ্যাপ্লাই করলাম। আবার 7 নম্বর ফর্মুলা হচ্ছে, এ এবং বি যদি নট ইকুয়াল টু 5 হয়, অর্থাৎ এদের মধ্যে কিছু না কিছু এলিমেন্ট যদি থাকে এবং এ ক্রস বি ইকুয়াল টু এ ক্রস সি হয়, তাহলে এ এ কেটে দিয়ে আমরা বি ইকুয়াল টু সি লিখতে পারি, বা এ এ তুলে দিয়ে আমরা বি ইকুয়াল টু সি নিতে পারি, অর্থাৎ এখান থেকে ডিসিশন নিতে পারি বি ইকুয়াল টু সি হবে। তো এই ফর্মুলাগুলো অনেক সময় আমাদের ক্রমিত জোড় চ্যাপ্টারে কাজে লাগে। আশা করি ক্রমিত জোড় চ্যাপ্টারটা তোমাদের ভালো লেগেছে, আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেছি। এই ক্লাসগুলো করার পরে তোমরা অবশ্যই বিভিন্ন বইয়ের প্রবলেম সলভ করার চেষ্টা করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, নমস্কার সবাইকে।